স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন। গণতান্ত্রিক দেশের সংস্কার যদি নির্বাচিত প্রতিনিধিরাই করবে তাহলে 53 বছরে রাজনৈতিক দলগুলো কেন নিজেদের সংস্কার করেনি এমন প্রশ্ন রেখেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, যদি তাদের দিয়েই সংস্কার হতো তাহলে জনগণ অন্তর্বর্তী সরকারকে কেন দায়িত্ব দিল? নির্বাচন কখন হবে সেই সময় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নিয়ে রাষ্ট্র সংস্কারে জোর দিয়ে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে সব নয়, প্রয়োজনীয় কিছু সংস্কার শেষ করেই নির্বাচন দেওয়ার দাবি রাজনৈতিক দলগুলো সহ বিভিন্ন মহলের। তারা বলছে বাকি কাজ করবে নির্বাচিত সরকার। কিন্তু 53 বছরে রাজনৈতিক দলগুলো কেন নিজেদের সংস্কার করেননি এমন প্রশ্ন পরিবেশ উপদেষ্টার। শুক্রবার সকালে রাজধানীর গুলশানের শব্দ দূষণ নিয়ন্ত্রণের সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মসূচি শেষে একথা বলেন তিনি। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার। কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার। তাদেরকে ছাড়া সমস্যার সমাধান হবে না, এটা সঠিক কথা। এটাই তো হওয়ার উচিত যে নির্বাচিত জনপ্রতিনিধিরা সমস্যার সমাধান করবেন। তাহলে আজকে বায়ু দূষণ নিয়ে আমাকে কেন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে? সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যদি রাজনৈতিক দলগুলো দিয়েই সংস্কার হতো তাহলে জনগণ অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিল কেন? তারা যদি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন তাহলে তারা তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তুলতেন না। তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? সংস্কারের কথা তো আমরা বলিনি, জনগণের কাছ থেকেই তো উঠে এসেছে। আমাদেরকে বিচারও করতে হবে, সেটাও তো করতে হবে। তিনি জানান, নির্বাচন কখন হবে সেই সময় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন। গণ অভ্যুত্থানকে অস্বীকার করে বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। নির্বাচন কত দূর এটা আমাদের সময়ের কথা যদি জিজ্ঞেস করেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই আপনাদেরকে জানাবেন। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক মৃত্যু হলেও আওয়ামী লীগের অভ্যাসের পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াতের কর্মী সভায় এমন মন্তব্য তার। তিনি বলেন, দেশের শান্তি নষ্ট করার চেষ্টা চলছে, সবার আগে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে। জামায়াতের আমির আরও বলেন, কোনো অপশক্তির কাছে কখনো মাথা নোয়ানো যাবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই প্রতিশ্রুতিবদ্ধ ও সংঘবদ্ধ। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না, আমরা কোনো চোখ রাঙ্গানিকে পরোয়া করি। 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে এ আহ্বান জানান তিনি। তার অভিযোগ, বাংলাদেশের মানুষ 5 জুন থেকে 5 আগস্টের স্মৃতি ভুলে যেতে শুরু করেছে। বিদেশে পালিয়ে থেকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে যোগ দেওয়ার কঠোর সমালোচনাও করেন সার্জিস আলম। জুলাই আগস্টের অভ্যুত্থানের পরও চাঁদাবাজি, তদবির বাণিজ্য চলছে বলে অভিযোগ করেন তিনি। আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ থাকি, আমাদের ভিতরে যদি 24-এর ছাত্র জনতার জীবন এবং রক্তের যে স্পিরিট সেটি থাকে, এবং আল্লাহ যদি আমাদের সহায় থাকেন, তাহলে অবশ্যই যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যে উত্তরের স্বপ্ন আমরা দেখি, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। পিলখানা হত্যাকাণ্ডের মামলার পুনঃতদন্ত, কারাবন্দীদের মুক্তি, মামলার সব রায় বাতিল সহ 8 দফা দাবি জানিয়েছে কারা নির্যাতিত বিডিআর পরিবার। সকালে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের পরিকল্পনা বাস্তবায়নে এই হত্যাকাণ্ড চালানো হয়। তারা বলেন, কারাবন্দীদের সাজা শেষ হলেও বিনা বিচারে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, ঢালাওভাবে আসামি করায় নির্দোষ ব্যক্তিরাও হয়েছেন আসামি। যারা দেশকে রক্ষা করার জন্য মা ও মাতৃকে ভালোবেসে যারা এই সৈনিকে আসছেন,
তাদের কোনো জামিন হয় না। কিন্তু কোথায় আমরা যে আটকে আছি এটাই আমরা জানতে পারতেছি না। প্রায় 18,520 জন বিডিআর সদস্য, তাদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করতে হবে। সকল সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সকল বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। কেউ দিচ্ছেন নিম্নমানের কাগজ, কারো বা বাঁধাই খারাপ। প্রাথমিকের পাঠ্য বই ছাপানোয় এমন নানা অনিয়মে লিপ্ত অনেক ছাপাখানা। এরই মধ্যে কারখানাতেই নিম্নমানের প্রায় 1 লাখ বই জব্দ করে বেশ কয়েকটি ছাপাখানাকে সতর্কও করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। বারবার একই সমস্যা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানসম্মত বই দিতে ছাপাখানাদের মালিকদের প্রতি তাই আহ্বান জানিয়েছে মুদ্রণ শিল্প সমিতি। এই ছবি ফরাজি প্রেস অ্যান্ড পাবলিকেশনসের। এবার প্রাথমিকের প্রায় 11 লাখ বই ছাপাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে শুরুতেই তাদের বইয়ের মানে অনিয়ম পাওয়ায় সম্প্রতি প্রায় 30,000 বই জব্দ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। সম্প্রতি এমন আরও বেশ কয়েকটি ছাপাখানা থেকে জব্দ করা হয়েছে বেশ কয়েক হাজার পাঠ্য বই। সব মিলিয়ে এমন বইয়ের সংখ্যা এরই মধ্যে প্রায় 1 লাখ। এনসিটিবি বলছে জব্দ করা এসব বই টেন্ডারের শর্ত অনুযায়ী নির্ধারিত মানে ছাপানো হয়নি। এজন্য সতর্কও করা হয়েছে অনেককে। কাগজের মান খারাপ, বাধাই ভালো নয়, এগুলো যে এ ধরনের কাগজ পাচ্ছি না বিধায় আমরা এই মানের কাগজে আমরা বই ছাপতে হয়েছে। কিন্তু এটা তো কোনো অজুহাত হলো না, সে তো চুক্তিবদ্ধ হয়েছে। আমরা বাজারে খোঁজ নিয়ে দেখি সেখানে কিন্তু এই মানের কাগজ পাওয়া যায়। আমরা তাদেরকে সতর্ক করে দিয়েছি। পরবর্তীতে আমরা এগুলো নিয়ে রিভিউ করে দেখব যে তাদেরকে কী ধরনের শাস্তি বা কী ধরনের জরিমানা সহ শাস্তি আরোপ করা যায়। এ বিষয়ে নানা অজুহাত অভিযুক্ত ছাপাখানা কর্তৃপক্ষের। বার্নিং এর প্রবলেম হয়েছিল, বই খুলে যেত আর কি, এমনি অন্য কোনো সমস্যা না। বই রেডি করছি 1 লাখ, এটা কথার কথা। বাঁচতে গিয়া বাইক ছাপাই যে কটা খারাপ, অপারেটরের ভুল আছে, পুনরায় বই ছাপাই দিতে হবে। ছাপাখানা মালিকদের সংগঠন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতিও সংশ্লিষ্টদের মানসম্মত বই ছাপানোর আহ্বান জানিয়েছে। আপনারা কোনো 2 নম্বরই করেন না, আপনারা ব্যবসা সবসময় করছেন, এইবার অন্তত ব্যবসা করেন না, অন্তত সরকারের সহযোগিতায় আপনারা আগে আসেন। এটা আমাদের মুদ্রণ শিল্প থেকে সবার কাছে পরামর্শ হচ্ছে এবং আমরা নিজেরাও গিয়ে দেখতেছি। আমাদের সদিচ্ছা আছে যে আমরা ভালো মানের বই প্রদর্শন করব। টেন্ডারের শর্ত অনুযায়ী সঠিক মানের বই ছাপানো নিশ্চিত করতে ইন্সপেকশন এজেন্টদেরও সচেতন ও সঠিক দায়িত্ব পালনের আহ্বান সংশ্লিষ্টদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। পাইকারি বাজারের সবজি রাজধানীর খুচরা বাজারে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। কারওয়ান বাজারের যেই বেগুনের দাম 50 টাকা, খুচরায় তা 100 টাকা কেজি। আবার 60 টাকা কেজির কাঁচামরিচ খুচরা বিক্রেতাদের হাত ঘুরে ভোক্তা কিনছেন 120 থেকে 160 টাকায়। দামের দ্বিগুণ বা দ্বিগুণেরও বেশি পার্থক্যে অসহায় ক্রেতা। আর খুচরা বিক্রেতারা বলছেন দ্বিগুণ দামে না বিক্রি করলে লোকসান হয় তাদের। দেশের নানা প্রান্ত থেকে সবজির সরবরাহ আসে রাজধানীর কারওয়ান বাজারে। মধ্যরাত থেকেই চলে বেচাকেনা। শুক্রবার সকালে খোঁজ নিয়ে জানা গেছে পাইকারিতে প্রতিটি বাঁধাকপি মানভেদে বিক্রি হয়েছে সর্বোচ্চ 32 টাকা থেকে 25 বা তারও কম দামে। আর ভালো মানের ফুলকপির প্রতিটির দর ছিল 35 টাকা। সকালের দিকে এ দর নামে 20 থেকে 25 টাকায়। রাতে 30-32 টাকা বেচা হয়েছে, এখন বাজার খারাপ, এখন 25 টাকা বেচা হচ্ছে। ফুলকপি হাইস্ট আপনার বড়টা হলো 30-35, এখন মনে করেন 30 টাকা মাল বেচা আছে মাত্র 20 টাকা। এছাড়া পাইকারিতে শীতের সবজি শিম মানভেদে 15 থেকে 40, বেগুন মানভেদে 32 থেকে 50, শালগম 20 থেকে 30 টাকা কেজি। আইতে হচ্ছে 180 টাকা পাল্লা, সকালে মনে হলেন 160 টাকা পাল্লা। পাইকারি বিক্রেতারা জানালেন কাঁচা মরিচের দর 60 টাকা কেজি। আর ক্রেতার অভাবে অবিকৃতই রয়ে গেছে মিষ্টি কুমড়া। মানভেদে দাম 15 থেকে সর্বোচ্চ 25 টাকা কেজি। এসব পণ্য কেনাবেচায় নেই কোনো রসিদ বা প্রমাণ। চাপাইটা গেছে রাত্রে 25 টাকা কেজি, আর সাতক্ষীরা হচ্ছে সর্বোচ্চ 20, নিচে 15 টাকা। সেকেন্ড হাফের উঠানামা করে, এখানে রসিদ সিস্টেম কোনো ওরকম কোনো ব্যবস্থা নেই। তবে পাইকারির এসব পণ্যের দাম খুচরায় গিয়ে কোনোটি হচ্ছে প্রায় দ্বিগুণ। এজন্য খুচরা বিক্রেতার রয়েছে নানা যুক্তি। আমার ইনকাম হইতে হবে 1000 টাকা, আমি 10 প্রকারের মাল কিনি, প্রতি 5 কেজিতে 50 টাকা করে আসলে 15 বা 20 কেজি মালে আমার 1000 টাকা আসে। কারওয়ান বাজার থেকে আসা খিলগাঁও তালতলা কাঁচা বাজারের এসব সবজির দাম নিয়ে রয়েছে ক্রেতার অসন্তুষ্টি। সিন্ডিকেটই চলতেছে, আর অনেক সিন্ডিকেট বেশি হলে খুচরা দোকানদাররা। খুচরায় বাঁধাকপি ফুলকপি প্রতিটি 50 টাকা, মিষ্টি কুমড়ার কেজি 40, শিম মানভেদে 50 থেকে 100,
বেগুন ৮০ থেকে ১০০ আর কাঁচামরিচ ১২০ থেকে ১৬০ টাকা কেজি। গোল বেগুন ১০০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা কেজি। ক্রেতার অভিযোগ, দামের এ পার্থক্য দূর করতে নেই সরকারের কোনো কার্যকর উদ্যোগ। প্রত্যেকটা আইটেমের দাম বেশি, কারণ বাজার সিন্ডিকেট আছে, আপনার এইসব ছোটখাটো বাজারে এগুলি তো সিন্ডিকেট আছে। ক্রেতারা বলছেন, সরবরাহ ব্যবস্থার আধুনিকায়নের অভাবেই খুচরা ক্রেতাদের চড়া দামে সবজি কিনতে হচ্ছে, যার প্রতিকার করার কেউ নেই। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি মাসে শব্দ দূষণের বিধিমালা চূড়ান্ত করে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। বলেন, সচেতনতামূলক প্রচারাভিযানের পর আগামী মাসের মধ্যে 10টি এলাকাকে নীরব ঘোষণা করা হবে। সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে এসব কথাই বলেন পরিবেশ উপদেষ্টা। এখন যদি গাড়ির হর্ন বন্ধ করতে আমার আর্মি নামাতে হয়, পুলিশ নামাতে হয়, র্যাব নামাতে হয়, এটা কিরকম কথা হলো? তো এইটা আমাদেরকে মাথার মধ্যে ঢুকাতে হবে যে আমার গাড়ির হর্ন নষ্ট। আমরা জানুয়ারি মাস থেকে আবার ঢাকার 10টা এলাকাতে লাগাতার একটা ক্যাম্পেইন, যেটা আমরা এয়ারপোর্ট এলাকায় করলাম, ওটা করব। এর মধ্যে যদি আইনটা হয়ে যায়, যেখানে পুলিশকে যদি আমরা এম্পাওয়ার করি, পুলিশও তাহলে ফাইন করতে পারবে। অগ্রহায়ণ শেষ হতে না হতেই শীতে কাঁপছে রাজধানী সহ সারা দেশ। কনকনে ঠান্ডায় জবু থবু অবস্থা উত্তরের জনপদের। এরই মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে 8.4 ডিগ্রিতে। আগামী কয়েকদিন এই তাপমাত্রা আরও কমবে। এর মধ্যে শৈত্যপ্রবাহেরও আভাস মিলেছে আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে। পাহাড়ের হিমেল হাওয়ায় কনকনে শীত জর্জরিত পঞ্চগড়ের জনজীবন। পৌষের আগেই তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে 8.4 ডিগ্রি সেলসিয়াসে। কয়েকদিন ধরে উত্তরের এই জেলায় সন্ধ্যার পর শীতের প্রকোপ একটু বেশি থাকছে। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় মানুষের এখন জবুথবু অবস্থা। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। ঠান্ডা তো কষ্ট হয়, কি করবেন, আলু খেতে মাটি না দিলে তো হয় না। হাত পা মানে ঠান্ডা এবারে হাত পা কোকড়া হয়ে যায়, বতসামত হয়ে যায়। পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাওয়া এই মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে আরো 2-3 দিন। এই জেলার উপর দিয়ে আজ থেকে মৃদু শৈত্যপ্রবাহ অনুমান রয়েছে এবং এই মৃদু শৈত্যপ্রবাহটি আগামী 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। উত্তরের আরেক জেলা কুড়িগ্রামে কুয়াশা বাড়ছে সন্ধ্যার পর থেকেই। পথঘাট ঢাকা থাকছে পরদিন সকাল পর্যন্ত। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে ঠাকুরগাঁওয়ে। কমেছে ঘরের বাইরে মানুষের আনাগোনা, বেড়েছে ঠান্ডাজনিত রোগ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ প্রতিদিনই নিচের দিকে নামছে। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস। বেড়েছে কুয়াশাও। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না অনেকে। ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে। এই ঠান্ডায় মানুষ কেউ বেড়াচ্ছে না, যার কারণে আমাদের ঠিকমতো ভাড়া হয় না। হাত পা টালি যাচ্ছে, খুবই সমস্যা, কাজ কামে যেতে পারছি না। ঝালকাঠিতে বেড়েছে শীতের প্রকোপ। শীত জেঁকে বসেছে দ্বীপ জেলা ভোলাতেও। চরম দুর্ভোগে জেলে ও নৌযান শ্রমিক সহ নদী নির্ভর শ্রমজীবী মানুষ। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন কেউ কেউ। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। আমাকে তো ট্রলার নিয়ে নামতে হয়, পেটের দায়, তাহলে আমরা অনুপায়। কুয়াশা, তারপরে সব দিক দিয়ে একটু বেশি ঠান্ডা পড়ছে। আর কাজ না করলে আমরা আমাদের সংসার কিভাবে চলবে? আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। সাপ্তাহিক ছুটির দিনেও বায়ু দূষণে বিশ্বের 126 নগরীর মধ্যে শীর্ষে ঢাকা। সকালের দিকে ঢাকার বায়ুমান ছিল 262, যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। বায়ু দূষণ পরিস্থিতি নিয়ে তুলে ধরা সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAR-এ এই প্রতিবেদন তুলে ধরা হয়। বায়ু দূষণে 217 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী দিল্লি। গেল সোম ও বৃহস্পতিবার ঢাকার বায়ুমান 300-র বেশি ছিল, যা ছিল দুর্যোগপূর্ণ। ঢাকা ও আশপাশের জায়গায় বেশি দূষণের মধ্যে মার্কিন দূতাবাস, পুরান ঢাকার বেচারাম দেউরি ও ইস্টার্ন হাউজিং রয়েছে। বায়ু দূষণের এই অবস্থা থেকে রক্ষা পেতে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান, খোলা স্থানে ব্যায়াম না করা ও ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ IQAR-এর। সাপ্তাহিক ছুটির দিনে আনন্দ উদযাপনে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভিড় জমেছে পর্যটকদের। দেশের প্রাথমিক, মাধ্যমিক সহ বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় মানুষ ছুটছে সমুদ্র পানে।
তিন নদীর মোহনা, লেম্বুর বন, সুটকিপল্লী, ঝাউবাগান, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে এখন ভিড়। অনেকে আবার শীতের শান্ত সমুদ্রের ঢেউয়ে গা ভেজাচ্ছেন। আবার পর্যটকদের পদচারণায় ব্যস্ততা বেড়েছে ব্যবসায়ীদেরও। নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। কুয়াকাটা থেকে অর্থাৎ সাগরকন্যা কুয়াকাটা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা আসলে খবরে দেখলাম, কিন্তু এখন মানে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন এবং তারা আর কি চান? কোনো ধরনের সংকট অসুবিধা রয়েছে কিনা? রঞ্জন শুভ্র, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে সাপ্তাহিক ছুটি এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ এবং মাদ্রাসা, যেগুলোতে আপনার পরীক্ষা শেষ হয়েছে, সেগুলোর শিক্ষার্থী এবং শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই ডে ট্যুরে পটুয়াখালীর সমুদ্র সৈকত কুয়াকাটা কিন্তু এসছেন এবং আসার সাথে সাথেই তারা কিন্তু এখানের যেগুলো পর্যটন স্পট রয়েছে, লেম্বুর বন, লালকাঁকড়া চর, সুটকিপল্লী সহ তিন নদীর মোহনা, এগুলোতে কিন্তু তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। পাশাপাশি আমরা কথা বলেছিলাম আগত পর্যটকদের সাথে, তারা একটি বিষয় বলছেন যে এখানের যে হোটেল মোটেলগুলো রয়েছে সেখানে পর্যটকদের ভিড় দেখলেই কিন্তু তারা ভাড়া বাড়িয়ে দেয়, এই একটি বিষয় কিন্তু তারা বলছেন। এবং এই বিষয়টি নিরসনে কিন্তু জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া পর্যটকরা বলছেন যে খাবারের মান অনুসারে কিন্তু দাম ঠিক রয়েছে, এছাড়া তাদের কোনো অভিযোগ নেই। তবে আরেকটি অভিযোগ করছেন যে সড়ক পথের যে সড়কটি রয়েছে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের প্রায় 14 কিলোমিটারের অধিকাংশ জায়গায় কিন্তু নির্মাণ কাজ চলছে, কিন্তু সেই কাজটি খুব ধীর গতিতে চলছে। সেটি যাতে দ্রুত কাজটি সম্পন্ন করা হয়, তাহলে কিন্তু তাদের ভোগান্তি কিছুটা কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া কিন্তু যে সকল পর্যটক এসছেন তারা কিন্তু শুধুমাত্র সকালে এসছেন, এই পর্যটকরা সূর্য অস্ত দেখেই কিন্তু চলে যাবেন। তবে রাত্রি যাপনের জন্য কিন্তু রাত্রি যাপনের ক্ষেত্রে কিন্তু খুব কম সংখ্যক পর্যটক কিন্তু এই পর্যটন নগরীতে অবস্থান করবেন। তো আগত পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। তো পটুয়াখালীর কুয়াকাটা থেকে এই ছিল সর্বশেষ। রঞ্জন। মহিবুল্লাহ, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।